তাহসিন এক সপ্তাহ ছুটি পেয়েছিল। এই ছুটির উসিলায় সে রোদেলাকে নিয়ে নিজের বাসা থেকে ঘুরে এসেছে। ছুটি শেষ হওয়ায় ঠিক একদিন আগে তাহসিন রোদেলাকে নিয়ে চট্টগ্রামে ফিরেছে। এরপর থেকে রোদেলা তাহসিন দুজনে ব্যস্ত হয়ে পড়েছে। রোদেলা রোজ সকালে কলেজে যায়, বাসায় ফিরতে ফিরতে আর দুপুর গড়ায়। অন্যদিকে তাহসিন সকালে চলে যায়, ফিরতে ফিরতে রাত হয়। সকালে বের হওয়ার আগে দুজন হাতে হাতে কাজ করে সকালে নাস্তা, দুপুরে খাবার রান্না করে ফেলে। পড়াশোনা প্লাস সংসার জীবন রোদেলার বেশ ভালোই কাটছে, সাথে তাহসিনের সাথে খুনসুটি। এভাবে ওদের দিন কাটতে লাগলো। হঠাৎ এক সন্ধ্যাবেলায় রোদেলার বেশ গা কাঁপিয়ে জ্বর ওঠে। বাসায় সে একা। এদিকে রোদেলা যদি একবার জ্বর ওঠে তো তার দিন দুনিয়ার কোনো হুঁশ থাকে না। সন্ধ্যার পর থেকে সে বিছানায় শুয়ে আছে আর জ্বরের ঘোরে আবল তাবল বকে চলেছে। জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে, অথচ পাশে একটা মানুষ সব দিনে। এমন করে তার সন্ধ্যা কাটলো, রাতও গনিয়ে এলো। জ্বরের প্রকোপে দাঁতের সাথে দাঁত শক্ত করে লেগে রইল। হাঁটু গুটিয়ে বুকের সাথে লাগিয়ে এইটুকুনি হয়ে শুয়ে রইল। তাহসিন বাসায় ফিরে রোদেলা এতটা খারাপ অবস্থা দেখে সাথে সাথে ডাক্তার ডাকলো। ডাক্তার এসে রোদেলা জ্বর মেপে দেখলো অনেক সিরিয়াস অবস্থা। ডাক্তার কিছু ওষুধ লিখে দিল। এরপর তাহসিনকে বললো, মিস্টার তাহসিন, আপনার ওয়াইফের অবস্থা কিন্তু বেগতিক। যে করে হোক ওনার টেম্পারেচার কমাতে হবে। বুঝতেই তো পারছেন, নয়তো বিপদ হবে। আপনার দায়িত্ব ওনার টেম্পারেচার কমানোর। ডাক্তার আরও কিছু পরামর্শ দিয়ে চলে গেলেন। তাহসিন জানে শরীরের তাপমাত্রা এতটা বেড়ে গেলে কি করণীয়। তবে রোদেলার অনুমতি ছাড়া ব্যাপারটা কেমন যেন লাগছে। পরক্ষণে ভাবলো রোদেলা তার ওয়াইফ, তাই এতে কোনো দোষ নেই। তাহসিন ডক্টরকে এগিয়ে দিয়ে আসার সময় ডক্টরের লিখে দেওয়া ওষুধ নিয়ে ফিরল। এরপর রোদেলার কপালে হাত দিয়ে দেখলো শরীর এখনো আগুনের মতো গরম। তাহসিন রোদেলার গায়ের উপর থেকে ভারী কম্বলখানা সরিয়ে একটু ঝুঁকে রোদেলাকে দু হাতে পাজা কোলে করে নিয়ে ওয়াশরুমে গেল। সেখানে গিয়ে রোদেলাকে বসালো। তারপর অনেকক্ষণ ধরে রোদেলার মাথায় পানি দিল। হালকা ঠান্ডা পানি শরীরে লাগতে রোদেলা শিউরে উঠল। তাহসিন রোদেলাকে ঝর্ণার নিচে শক্ত করে ধরে দাঁড় করালো। এরপর ঝর্ণা ছেড়ে দিল। সাথে সাথেই বৃষ্টির মতো ফোঁটা এসে রোদেলাকে ভিজিয়ে দিল। রোদেলার সাথে তাহসিনও ভিজে উঠল। পানি শরীরে লাগতে অর্ধচেতন রোদেলা কেঁপে উঠল। তাহসিন রোদেলাকে শক্ত করে ধরে অনেকক্ষণ ঝর্ণার নিচে দাঁড়িয়ে রইল। এরপর রুমে এনে রোদেলার মাথা ভালো করে মুছে দিল। পোশাক বদলাতে যেই ঝামেলা বাঁধল। প্রথমত তাহসিনের সংকোচ লাগছে, দ্বিতীয়ত সে শাড়ি পরাতে পারে না। কি করবে না করবে ভেবে ভেবে কিছুটা সময় পার করলো। এরপর লম্বা শ্বাস টানলো, হাত বাড়িয়ে রুমের লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। এরপর রোদেলা শাড়ির সেফটি পিন খুলে দিতে শাড়ির আঁচল মেঝেতে গড়ালো। অর্ধচেতন রোদেলা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। তাহসিন একে একে রোদেলার সমস্ত ভূষণ খুলে ফেললো। এরপর রোদেলাকে ভারী একটা কম্বল জড়িয়ে বিছানায় নিয়ে শোয়ালো। রোদেলা ভেজা শাড়ি ওয়াশরুমে রেখে আসলো। কাজগুলো তাহসিন দম আটকে যেন করলো। এই ফার্স্ট টাইম কোনো মেয়েকে এভাবে স্পর্শ করলো। যদিও এই মেয়েটা তার ওয়াইফ, তার সম্পূর্ণ রাইট আছে, তবুও রোদেলার অনুমতিবিহীন কাজটা করছে। তার খারাপ লাগলোই বটে, তবে কিচ্ছু করার নেই। তাহসিন নিজের ভেজা পোশাক বদলে ট্রাউজার আর পাতলা পিনপিনে একটা টি শার্ট গায়ে জড়ালো। শীতের রাতে গোসল করাতে বেশ ঠান্ডা লাগার কথা, অথচ তাহসিনের ততটা ঠান্ডা লাগছে না। পোশাক বদলিয়ে রুমে এসে সেও রোদেলাকে পেঁচিয়ে দেওয়া কম্বলের তলায় লুকিয়ে পড়লো এবং রোদেলাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। রোদেলার শরীর এখন অনেক গরম আছে, যা কিনা তাহসিনের কাছে অসহনীয় মনে হচ্ছে। তবুও তাহসিন চুপ করে তার অর্ধাঙ্গীকে জড়িয়ে ধরে রইল। তখন সকাল 7টা। তাহসিনের ঘুম ভেঙেছে সেই 6টায়। তবে ঘুমিয়েছে বললে ভুল হবে। চোখ লেগে আসলেও কিছুক্ষণ পর জেগে চেক করেছে রোদেলা তাপমাত্রা স্বাভাবিকে এসেছে কিনা। ভোরের দিকে রোদেলা তাপমাত্রা স্বাভাবিকে আসে তা বুঝতে পেরে তাহসিন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখন এসে নিশ্চিন্তে ঘুমালো। 6টার দিকে তাহসিনের ঘুম ভাঙতে সে মেইল করে জানিয়ে দেয় তার ছুটির প্রয়োজন। ভাগ্য সহায় ছিল উপর মহল তাহসিনের মেইলটা অ্যাকসেপ্ট করে। তাহসিন ঠিক করে 1 ঘন্টা ধরে রোদেলার দিকে তাকিয়ে আছে। এদিকে জ্বরের চোটে রোদেলার মুখশ্রী কেমন শুকিয়ে গিয়েছে, ঠোঁটটা কেমন শুষ্ক খড়খড়ে হয়ে আছে। শুষ্ক ঠোঁটের দিকে নজর দিতে তাহসিন যেন নিজের সত্তাকে হারিয়ে ফেলল। সে কিছু চিন্তা না করে রোদেলার শুষ্ক ঠোঁটে নিজের ওষ্ঠজোড়া ডুবিয়ে দিল। প্রায় মিনিট 2 পর রোদেলার অধর সুধা পান করতে লাগলো, যা দারুণ। রোদেলার ঘুম ছুটে গেল। ঘুম কাটতে রোদেলা ব্যাপারটা বুঝতে পেরে চোখ নিচে ফেল। তাহসিন যখন বুঝতে পারলো রোদেলা জেগে গিয়েছে, তখন যেন তা হুঁশ ফিরল। সেও যেন লজ্জা পেয়ে উঠল। তাহসিন পরিস্থিতি সামাল দিতে রোদেলা কপালে গালে হাত ছোঁয়াতে ছোঁয়াতে বলল, জ্বর কমেছে? এখন কেমন লাগছে তোমার?
রোদেলা আস্তে করে বলল, ভালো। তাহসিন বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল, আমাকে তো তুমি পুরো ভয় পাইয়ে দিয়েছিলে, হুট করে এমন জ্বরও হয়। রোদেলা কিছু বলল না। তাহসিন বলল, শুয়ে থাকো, রেস্ট নাও, আমি নাস্তা বানিয়ে আনছি। একদম উঠবে না বলে দিলাম। রোদেলা গাঁড় কাত করে বলল, আচ্ছা। তাহসিন চলে গেল রান্নাঘরে। এদিকে রোদেলা সত্যি চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইল। তাহসিন এক কাপ কফি বানালো নিজের জন্য, অন্য চুলে রোদেলার জন্য স্যুপ বানাতে লাগলো। কফি আর স্যুপ হাতে কিছুক্ষণের মাঝে সে রুমে এলো। এসে দেখে রোদেলা চোখ বন্ধ করে শুয়ে আছে। তাহসিন স্যুপের বাটিটা সাইড টেবিলে রেখে বলল, উঠো, খেয়ে নাও, তারপর মেডিসিন নাও। রোদেলা চোখ মেলল। তারপর তাহসিনের কথায় উঠতে যাবে, তখনই নিজের অবস্থা দেখে শরীরে পেঁচানো কম্বল শক্ত করে ধরে রাখলো। চোখ বড় করে তাহসিনের দিকে তাকিয়ে বলল, আমার শাড়ি কই? তাহসিন মাথা চুলকাতে চুলকাতে বলল, 1 মিনিট দিচ্ছি। অ্যাকচুয়ালি ডক্টর বলেছে তোমার শরীরে তাপমাত্রা কমাতে। তোমার শরীরে তাপমাত্রা খুব বেশি মাত্রায় ছিল, তাই এই রাতে শাওয়ার দিতে হয়েছিল। এজন্যই কথা সম্পূর্ণ আর করলো না। এটুকু কথা বলতে বলতে ওয়ার্ড্রপ থেকে শাড়ি নামিয়ে এনে রোদেলার পাশে রাখলো। তারপর বলল, তুমি চেঞ্জ করে নাও, আমি পাশের রুমে আসি। চেঞ্জ করা হলে ডেকে দিও, কেমন? রোদেলা তাহসিন কফি হাতে বাইরে চলে গেল। রোদেলা তাড়াতাড়ি কোনো রকমের শাড়ি গায়ে পেঁচালো। তারপর তাহসিনকে ডাকলো। তাহসিন ভেতরে আসে। এরপর রোদেলার পাশে বসে রোদেলাকে স্যুপ খাইয়ে দেয়। রোদেলা মাথা নাড়িয়ে বিনা বাক্যে খেয়ে নেয়। সেই লজ্জায় তাহসিনের চোখে চোখ রাখতে পারছে না। তার যে কতটা লজ্জা লাগছে তার এই অবস্থায়। তাহসিন একই কম্বলের নিচে ঘুমিয়েছে। ভাবতে কেমন গা শিউরে উঠছে, কেমন নতুন নতুন অনুভূতির সাথে সে পরিচিত হচ্ছে। তা বুকে যেন দ্রিম দ্রিম করে শব্দ হচ্ছে। তাহসিন সম্পূর্ণ স্যুপ খাইয়ে দিয়ে এরপর রোদেলাকে ওষুধ খাইয়ে দিল। রোদেলাকে রেস্ট নিতে দিয়ে সে রান্নাঘরে গেল দুপুরের খাবার বানাতে। এদিকে রোদেলা কোনটায় তাহসিনের কাছে আর যেতে পারল না, রুমেই বসে রইল। তার এই লজ্জা কবে কাটবে সেটা তার জানা নেই। সেদিনের পর কেটে গেল 1 সপ্তাহ। রোদেলা 3 দিনের মাথাতে পুরোপুরি সুস্থ হয়ে গেল। তাহসিন যে একদিনে ছুটি নিয়েছিল বিদায় রোদেলার কাছে সে থাকতে পারল না। তবে রাতে এসে রোদেলার বেশ খোঁজ নিত, কিন্তু রোদেলার এখনও লজ্জা কাটেনি। সে লজ্জায় আশ্চর্যতায় তাহসিনের সাথে আগের মতো কথা বলতে পারে না। তাহসিনের সামনে এলে মাথা নিচু করে থাকবে। তাহসিন কিছু জিজ্ঞেস করলে জবাব দিবে, নয়তো চুপ করে থাকবে। এই জিনিসটা তাহসিনের কাছে ভালো লাগে না। সে চাচ্ছে রোদেলা তার সাথে সহজ হোক, কিন্তু রোদেলা নিজেকে যেভাবে গুটিয়ে রাখছে এভাবে তো সহজ হওয়া যাবে না, তাই না? তাহসিন ভাবলো, এইভাবে গুটিয়ে থাকলে তাদের কখনোই কাছে আসি হবে না। কোনো একজনকে তো লজ্জা কাটিয়ে কাছে আসার আহ্বান করতে হবে, না হয় তাহসিনে আসুক আগে। এখন মাঘ মাসের প্রায় শেষ ভাগ, শীতকালের প্রায় শেষ সময়। কয়েকদিন পর থেকে ফাল্গুন মাস শুরু হবে। প্রকৃতিতে বসন্ত আসবে, চারিদিকে ফুলে ফুলে ভরা থাকবে। প্রকৃতি সাজবে নিজের মতো করে। ভালোবাসার মৌসুম শুরু হবে। আর পয়লা ফাল্গুনেই রোদেলার 18তম জন্মদিন। তাই তাহসিন ভাবলো সেদিনে সে তার ভালোবাসার কথাটা রোদেলাকে জানাবে। হাতে আছে আর মাত্র দিন 6। অবশেষে কাঙ্ক্ষিত সেই দিনখানা চলে এলো। গত 6 দিনে রোদেলা আগের থেকে কিছুটা স্বাভাবিক হলো। এখন তাহসিনের সাথে আগের মতোই কথাবার্তা বলে। আজ রোদেলার জন্মদিনের প্রথম প্রহর শুরু। ঠিক 12টা বাজতে তাহসিন বাসায় এসে পড়ল। কলিং বেল চাপতে রোদেলা দরজা খুলে দিল। দরজা খুলতে তাহসিন সশব্দে বলে উঠল, শুভ জন্মদিন মিসেস মাহমুদ। জন্মদিনের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা জানায় আপনাকে। দীর্ঘ আয়ু নিয়ে বাঁচুন, আনন্দের সাথে বাঁচুন। তাজা লাল গোলাপের বুকেটা রোদেলার দিকে বাড়িয়ে দিল। রোদেলা কল্পনাও করেনি তার জন্মদিনের প্রথম প্রহরে কে এভাবে সারপ্রাইজ দিবে। কখনো তো এভাবে কেউ সারপ্রাইজ দেয়নি, তাই সে কখনো এসবের কল্পনাও করেনি। তবে আজ তার স্বামীর থেকে এরকম সারপ্রাইজ পেয়ে তার চোখ যেন ছলছল করে উঠল। রোদেলার ঠোঁট দারুণ হাসি ফুটিয়ে ফুলের বুকেটা নিল এবং বলল, ধন্যবাদ জনাব মাহমুদ। তাহসিন হেসে রোদেলার হাতে একটা শাড়ির প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, নিন ম্যাডাম, জলদি করে তৈরি হয়ে নিন তো, আর একটু সারপ্রাইজ আসছে যে। রোদেলা শাড়ির প্যাকেটটা খুলে দেখল খুব সুন্দর নীল রঙা শাড়ি আছে তাতে। প্যাকেটটা নিয়ে ওয়াশরুমে চলে গেল।
রোদেলা যেতে তাহসিন দ্রুত হাতে ওদের রুমটা সুন্দর করে সাজিয়ে ফেললো। রুম জুড়ে মোমবাতি জ্বালালো, লাভ শেইফের রেড কালারের কিছু বেলুন রুম জুড়ে ছড়িয়ে দিল। রুমের আলো বন্ধ করে দিল। রুমে এখন মোমবাতির হলুদাভ আলো জ্বলছে, যা দেখতে এক অন্যরকম সুন্দর লাগছে। কিনে আনা ছোট্ট কেকটুকু টেবিলের উপরে রাখলো। রোদেলা শাড়ি পরে নিজেকে পরিপাটি করে বের হলো, আর রুমে আসতেই তার ঠোঁট জোড়া ফাঁকা হয়ে গেল। এতটুকু সময়ের মধ্যে তাহসিন কত সুন্দর করে না রুমটা সাজালো। তাহসিন রোদেলার দিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রইল। সে যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। নিজেকে সামলে রোদেলাকে তাড়া দিয়ে বলল, এসো, জলদি এসো, কেকটা কাটো। রোদেলা কেক কাটলো, তাহসিনকে খাইয়ে দিল। তাহসিনও রোদেলাকে খাইয়ে দিল। এরপর তাহসিন রেস্টুরেন্ট থেকে আনা খাবার প্লেটে বেড়ে রোদেলাকে নিয়ে নিজ হাতে যত্ন করে খাইয়ে দিল, নিজেও খেলো। এরপর রোদেলার দিকে বড় একটা প্যাকেট বাড়িয়ে দিল, রোদেলার বার্থডে গিফট। রোদেলা প্যাকেটটি খুলে দেখলো সেখানে 18খানা উপন্যাসের বই, সাথে 18 মুঠো রং বেরঙের কাচের খাঁজকাটা চুড়ি। তাহসিন জানতো রোদেলা বই আর চুড়ি খুবই পছন্দ করে। তাহসিনের আনা সবগুলো বইয়ে রোদেলার উইশ লিস্টের। রোদেলা এতটা খুশি হলো যে তার চোখ দিয়ে পানি এসে পড়লো। তাহসিন সযত্নে তা মুছিয়ে দিল। এরপর রোদেলা হাত দুটো সযত্নে নিজের হাতের বাজে পুড়ে নিয়ে রোদেলা চোখের দিকে তাকিয়ে গোর লাগা কণ্ঠে ডাকলো, মাইমুন। রোদেলা তাহসিনের দিকে তাকিয়ে ছোট্ট করে জবাব দিল, হুম। তাহসিন রোদেলার দিকে তাকিয়ে গোলা কণ্ঠে বলল, তাহসিন মাহমুদ তোমাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। যতটা ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসার স্বাদ জাগে না, ততটাই ভালোবাসে। রোদেলা মুচকি হেসে চোখ নামিয়ে রাখলো। তাহসিন এই সরাসরি স্বীকারোক্তি শুনে রোদেলার কেমন যেন ভালো লাগা শিহরণ বয়ে গেল। এতটা সহজভাবে ভালোবাসার স্বীকারোক্তি কজন দিতে পারে? রোদেলার গোর কাটলো তাহসিনের পরের কথাটা শুনে। তাহসিন বলল, যেন আবদার করে বলল, আমি তোমাকে ভালোবাসতে চাই মাইমুন। একটা স্বামী স্ত্রীর মাঝে যেমন ভালোবাসা গড়ে উঠে তেমন করে ভালোবাসতে চাই। আমাদের সম্পর্কটা সহজ করতে চাই। আমি চেয়েছিলাম প্রথমে তোমার বন্ধু হতে, তোমাকে একটা নির্দিষ্ট সময় দিতে। অনেকটাই তো সময় দিয়েছি। তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করতে প্রস্তুত মাইমুন? রোদেলা মাথা নিচু করে চুপ করে থাকলো। চুপ করেই যেন তাহসিনকে সম্মতি দিল। তাহসিন সম্মতি পেয়ে রোদেলার নিজের হাত দুটো ঠোঁটের কাছে নিয়ে আলতো করে হাতে অদর ছুঁয়ে ভালোবাসার পরশ এঁকে দিল। এরপর রোদেলার কপালেও অদর ছোঁয়ালো। ছোট্ট রোদেলাকে একটু একটু করে নিজের আয়ত্তে নিয়ে নিল। নিজের মতো করে তার মাইমুনকে ভালোবাসতে লাগলো। বাহিরে বসন্তের শীতল বাতাস বইছে, কোথা থেকে যেন ফুলের সুবাস আসছে। দূরে কোথাও নাম না জানা পাখি ডাকছে। বারান্দার উপাশে পদ্মবিলের উপর চাঁদ আলো ছড়াচ্ছে। চাঁদের আলোয় পদ্মবিলের পানি ঝিলমিল করে উঠেছে। এদিকে চাঁদের আবছায়া আলো ঘরেও প্রবেশ করছে। ঘরে মোমবাতি হলুদাভ আলো নিবু নিবু জ্বলছে। আর এত সুন্দর একটা রজনীকে সাক্ষী রেখে দুই মানবী নিজেদের ভালোবাসা একে অপরের নামে সঁপে দিচ্ছে। পরের দিন বোর আর রোদেলার ঘুম ভাঙলো না। রোদেলার ঘুম ভাঙলো বেলা করে। পাশ ফিরে জায়গাটি শূন্য দেখলো। ঘড়ির কাঁটায় সময় তখন 10টা। ক্লাসে যাওয়ার সময় পেরিয়ে গেছে। অতটা বেলা অবধি সে ঘুমিয়ে এসে সেটা ভেবে হতবাক। আফসোস লাগছে, বোরের ঘুম ভাঙলে তো পাশের জায়গাটি শূন্য না বরং পূর্ণ পেত। পাশে ফিরেই তখন অনাকাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেত। অবশ্যই যা হয় ভালোর জন্য হয়। মানুষটির সাথে আজ যে দেখা হয়নি একদিকে ভালো হলো, নয়তো লজ্জায় মানুষটার দিকে চোখ তুলে তাকাতে পারতো না। মানুষটা তার লজ্জা বাড়িয়ে দিতে আরও কত কী যে বলে যেত। রোদেলা ধীর পায়ে বিছানা থেকে নামলো। জানালা পর্দা সরিয়ে দিতে সকালে সূর্যের তেরজা আলো ঘরে প্রবেশ করলো। রোদেলা বাইরে তাকালো। এই এরিয়াটা বেশ নীরব। মানুষের কোলাহল কিংবা যানবাহনের কোলাহল কোনোটাই এখানে নেই। শুধু পাখির কণ্ঠ, বাতাসের শো শো আওয়াজ। এই জন্যই তো এরিয়াটা রোদেলার দারুণ লাগে। রোদেলা বাইরে তাকালো। আজ তার জন্মদিনের সকাল। অন্যদিকে বসন্তেরও শুরু। আজ থেকে কি সুন্দর হাওয়া বয়ে যাচ্ছে। হাওয়ার সাথে ফুলের সুবাসও আসছে। কোথাও কাছে কোথাও কোকিল ডাকছে। এক অন্যরকম
সৌন্দর্য নিয়ে বসন্ত আগমন করে। রোদেলার মন ভরে শ্বাস টানলো, চোখ বন্ধ করতে কত রাতে ঘটনাগুলো মানসপটে ভেসে উঠল। ঠোঁট জুড়ে লজ্জা মিশ্রিত হাসি বয়ে গেল। এক অন্যরকম মানবের সঙ্গে যেন পরিচয় হলো গত রাতে। যে মানুষটি আষ্টদোষী রোদেলাকে খুবই সতর্কতার সাথে সামলিয়েছে। তার জন্মদিনে কেউ কখনো এভাবে সারপ্রাইজ দেয়নি, কেউ তেমন করে মনেও রাখেনি, অথচ লোকটা কোনোভাবে জেনেছে তার জন্মদিনের তারিখ, অমনি সারপ্রাইজ দিয়ে দিল। বিয়ে যখন ঠিক হয় তখন তাসিনের বয়স নিয়ে যদিও কোনো আক্ষেপ ছিল না, তবে ভয় ছিল। সে এসেছিল সেনাবাহিনীর লোকরা বেশ কাঠখোট্টা হয়, কঠোর হয়, কিন্তু মানুষটার সাথে পরিচয় হয়ে বুঝতে পারলো মানুষটা খুবই কোমল প্রকৃতির। বাইরে থেকে তাকে যেমন কঠোর দেখা যায় না কেন, ভেতরের থেকে মানুষটা খুবই কোমল মনের মানুষ। বিশেষ করে রোদেলার সাথে এই যে বিয়ের এতগুলো মাস পেরিয়ে গেল, অথচ মানুষটাকে অকারণে রোদেলার সাথে কখনো গলা জড়িয়ে কথা বলেনি। হ্যাঁ, একবার বলেছিল, তাও রোদেলা হারানোর ভয়ে। সমুদ্রে ভেসে যাওয়ার ঘটনা নিয়ে রাগ দেখিয়েছিল, সেটাই ছিল প্রথম এবং শেষ। এরপর থেকে কখনো গলা উঁচিয়ে কথা বলেনি, বরং খুবই নরম কোমল কণ্ঠে তার সাথে কথা বলে। রোদেলা সবগুলো শখ পূর্ণ করতে চায়। মানুষটাকে পেয়ে রোদেলার জীবনটাই যেন বদলে গেল। মানুষটা রোদেলার জীবনে সুখ হয়ে যেন ধরা দিল। রোদেলার ভাবনার মাঝে তার ফোন বেজে উঠলো। মোবাইল হাতে নিয়ে দেখলো তাসিন ফোন করেছে। রোদেলা ফোন রিসিভ করতে ওপাশ থেকে তাসিন মিষ্টি স্বরে বলে উঠলো, সুপ্রভাত ম্যাডাম, ঘুম ভেঙেছে? রোদেলা মুচকি হাসলো, বলল, হ্যাঁ ভেঙেছে। ফ্রেশ হয়েছেন? নাস্তা করেছেন? না। তাহলে দ্রুত ফ্রেশ হয়ে নাস্তা করে নিন, আপনাকে 10 মিনিট টাইম দিলাম। ঠিক 10 মিনিট বাদে আমি কোয়ার্টারের সামনে আসবো, নাস্তা সেরে নিচে নেমে আসুন, দেখা হচ্ছে। আচ্ছা। রোদেলা সত্যিই 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নাস্তা সেরে মোবাইলটা হাতে নিয়ে বের হলো। রুম লক করে বাইরে পা রাখতে তাসিনের মেসেজ এলো। রোদেলা চেক করলো, আমি নিচে আছি, তো এসো তুমি ফার্স্ট। রোদেলা সিঁড়ি ভেঙে দ্রুত নামলো। কোয়ার্টার থেকে বের হতে দেখলো সামনে তাসিন দাঁড়িয়ে আছে। রোদেলাকে দেখে ঠোঁট প্রসন্ন হলো। তাসিনকে দেখতে রোদেলা লজ্জায় তাদের অদৃশ্য চাদরে মুড়িয়ে নিল। রোদেলার মাথা নিচু করে তাসিনের সামনে গিয়ে দাঁড়ালো। তাসিন রোদেলার হাতটা সযত্নে মুঠোতে করে সামনে এগিয়ে গেল। একদম ছোট্ট বাদনে পদ্মহীনা জলাশয়টির কাছে নিয়ে গেল, যেখানে যেয়ে বলল। রোদেলা পানিতে পা ডুবিয়ে বসলো, আর তাসিন হুট করে রোদেলার কোলে মাথা রেখে শুয়ে পড়লো। রোদেলা তাসিনের চুলের বাজে হাতের আঙুল গলিয়ে দিল, আলতো হাতে চুলগুলো টেনে দিল। আরামে তাসিনের চোখ যেন বুজে আসলো। তাসিন চোখ বন্ধ করে বলল, তুমি যেন আমার এক প্রকার অভ্যাস হয়ে গিয়েছো মাইমুন। এই দেখো না, আজ সকালে তোমাকে ঘুমন্ত অবস্থায় রেখে এলাম, অথচ তোমার কণ্ঠস্বর শুনতে না পেয়ে কাজেও যেন মন বসছিল না। তাই তো কিছুক্ষণের জন্য বিরতি পেতেই তোমার কাছে ছুটে এলাম মাইমুন। তো কি করে আমাকে মায়া জালে আটকে ফেললে বলো তো? রোদেলা মৃদু হাসলো। তাসিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আপনি হয়তো আমাকে মায়ার জালে আবদ্ধ করে নিয়েছেন, নয়তো কেন সারাক্ষণ আপনার কথায় আমার মাথায় ঘুরপাক খায় বলতে পারবেন মাহমুদ সাহেব? তাসিন এই পর্যায়ে রোদেলার মুখ পানে তাকালো, তারপর বাঁকা হেসে বলল, হতে পারে তুমি আমায় ভালোবাসো, কারণ দেখো আমি তোমায় ভালোবাসি বিদায় আমার মনটা এমন হয়। যদি তুমি ভালো নাই বা বাসতে, তাহলে এমনটা কি হওয়ার কথা? রোদেলা ডানে বামে মাথা নাড়ল। তাসিন বলল, তাহলে কি দাঁড়ালো? তুমি আমায় ভালোবাসো কি বাসো না? রোদেলা চোখ বন্ধ করে নিঃশ্বাস টানলো, তারপর চোখ মেলে তাসিনের দিকে তাকিয়ে বলল, মুখ ফুটে বলতে হবে কেন? আপনি কি বুঝেন না ভালোবাসি কি না? মাঝে মাঝে ভালোবাসি কথাটা শোনার জন্য সব কিছু বুঝেও না বোঝার মতো করে থাকতে হয়, কারণ ভালোবাসাটা যেমন সুন্দর, তেমনি ভালোবাসি শব্দটা শোনাও অন্যরকম সুন্দর। রোদেলা বুঝার ভঙ্গিতে মাথা নাড়ল। তাসিন বলল, আচ্ছা তুমি বলো, গত রাতে যে আমি ভালোবাসি বলে স্বীকারোক্তি দিলাম, সেটা শুনতে কেমন লেগেছে? এতদিনে নিজ থেকে বুঝে এসেছো আমি তোমাকে ভালোবাসি, আমার প্রতিটা কাজে আমার ভালোবাসা অনুভব করেছো, কিন্তু গত রাতে যখন নিজের মুখে উচ্চারণ করলাম ভালোবাসি, তখন কি তোমার ভালো লাগেনি? রোদেলা বলল, হ্যাঁ লেগেছে। অনেক সময় আমাদের ধারণা ভুলও হয়ে থাকে, তাই মানুষ যখন নিজ মুখে স্বীকারোক্তি দেয় তখন শিওর হওয়া যায় ধারণা সঠিক নাকি ভুল। স্বীকারোক্তির জন্যই তো নিশ্চিন্তে তাকে কি স্বপ্ন বোনা যায়। এত কিছু যখন বুঝো, তাহলে এটাও নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখন তোমার ভালোবাসার স্বীকারোক্তি চাইছি। কি বলবে না ভালোবাসি? রোদেলা হাত থেমে গেল। সে কথা বলতে বলতে তাসিনের চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। তাসিনের কথা শুনে এখন হাত থেমে গেল। সে চুপ করে রইল। সোজা সাপটা স্বীকারোক্তি দিতে তার লজ্জা লাগছে। কি করবে এখন সে?
তার এত দোটানার মাঝে তাহসিনের বিরতির সময়টুকু শেষ হয়ে গেল। আর তার তখন ক্যাম্পে যেতে হবে। হাতের ঘড়িটার সময় তো সেটাই জানান দিচ্ছে। তাহসিন উঠে বসলো। রোদেলাকে বলল, মাইমুন, ব্রেক টাইম ওভার, যেতে হবে। তুমি কি এখানে বসে থাকবে নাকি কোয়ার্টারে ফিরবে? এখানে বসে থাকতে চাইলে বসে থাকো। কোয়ার্টারে সারাক্ষণ একা একা থাকতে নিশ্চয়ই ভালো লাগে না, তাই না? রোদেলা এখনো ভেবেই যাচ্ছে, যার দরুন সে সম্পূর্ণ অন্যমনস্ক হয়ে আছে। তাহসিন কথাগুলো তার কর্ণগোচর হয়নি, তাই চুপ করে সে ভাবনায় ব্যস্ত। এদিকে তাহসিন ভেবেছে রোদেলা হয়তো ইচ্ছে করছে এখানে বসে থাকতে। তাই তাহসিন বলল, ঠিক আছে বসে থাকো, কিন্তু সাবধানে, হ্যাঁ? প্রয়োজনে তো কৃষ্ণচূড়ার কাছে ছায়ায় বসে থাকতে পারো। বেশিক্ষণ থেকো না, আসছি আমি। এই তাহসিন হাঁটা দিল। এদিকে রোদেলা সিদ্ধান্ত নিয়ে ফেললো। তার এবার ধ্যান ভঙ্গ হলো। সামনে তাকিয়ে দেখতে পেলো তাহসিন চলে যাচ্ছে। রোদেলা পিছু থেকে তাহসিনকে ডেকে উঠলো, শুনছেন? তাহসিন পিছু মোড়ে বুঝিয়ে বুঝলো কি রোদেলা। তখনই রোদেলা ঠোঁট প্রসারিত করে হেসে সশব্দে বলল, বড্ড ভালোবাসি আপনাকে। রোদেলা স্বীকারোক্তি শুনে তাহসিনের ঠোঁট প্রসন্ন হলো। তাহসিন জবাবে বলল, আমিও আপনাকে ভালোবাসি মিসেস মাহমুদ। সে রাতে তাহসিন ফিরতে ফিরতে একটুখানি লেট হলো। তাহসিন ফিরলে দুজনে একসাথে রাতের খাবার সেরে ঘুমাতে এলো। লাইট বন্ধ করে ডিম লাইট জ্বালিয়ে যখন রোদেলা নিজের বালিশে এসে মাথা রাখলো, ঠিক তখনই তাহসিন রোদেলার দিকে কাত হয়ে শুয়ে দুহাত বাড়িয়ে দিয়ে বলল, আজ আর বলবো না হাতের আঙুল কিংবা হাত মুঠো করে ধরো। আর তোমার জন্য এই বুকটা উন্মুক্ত করে দিলাম। আসো আমার বুকে, জড়িয়ে নিব তোমাকে। রোদেলা লজ্জা পেল, ফোঁস করে শ্বাস ছাড়লো। আস্তে আস্তে করে নিজের বালিশ ছেড়ে তাহসিনের দিকে গেল। তাহসিনের কাছে আসতে তাহসিন দু হাতে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো, একদম বুকের মাঝে মিশিয়ে নিল। কপালে আরও একটা চুমু খেলো, বলল, তোমাকে ছোট্ট পাখির ছানার ন্যায় সারা জীবন আমার এই বক্ষের মাঝে লুকিয়ে রাখবো। ভালোবাসা আবৃত করে আগলে রাখবো। থাকবে তো আমার বক্ষের মধ্যিখানে। আপনার বক্ষ মাঝেই তো আমার সকল সুখ শান্তি নিহিত। তাহলে না থাকার প্রশ্ন আসে না। আমি নির্বিঘ্নে নিন্দিতায় জীবনের শেষ নিঃশ্বাস অব্দে আপনার বক্ষের মাঝে আশ্রয় চাই। মাথা রেখে নিশ্চিন্তে শত রজনী পার করতে চাই। আপনার বক্ষ মাঝে থেকে পৃথিবীর সবটুকু সুখ খুঁজে নিতে চাই। তাহসিনের কথা শুনে রোদেলার কথা শুনে তাহসিন তৃপ্তিময় হাসলো, ডেকে উঠলো আহ্লাদ করে, ও মাইমুন। রোদেলা চক্ষু ছোট করে বলে উঠলো, তুমি এত ভালো কেন? কারণ আপনি ভালোবাসি মাইমুন। রোদেলা হেসে বলল, আমিও ভালোবাসি। পরের দিন আর রোদেলার ক্লাস মিস দিল না, সময় মতো ক্লাসে চলে গেল। নিহাও এলো। নিহার সাথে কয়েকদিনে তার ভালোই সখ্যতা গড়েছে। নিহা এখনো শান্তর ঘটনা জানে না। আসলে রোদেলা ভুলেই গিয়েছিল শান্তর ঘটনাটা নিহাকে বলতে। ওই দিনের পর থেকে শান্তর সাথে আর নিহার দেখা হয় না। আজ ক্লাস শেষে নিহা বায়না দিল ফুচকা খাবে। তার মতো কলেজের গেটের বাইরে যে ফুচকাওয়ালা আছে ওখানে খাবে, কারণ ওখানকার ফুচকা বেশি মজা হয়। বান্ধবীরা আবদার না রেখে পারলো না। রোদেলা আর নিহা চললো সেখানে ফুচকা খেতে। ফুচকা খাওয়া শেষে যখন নিহা আর রোদেলা দুজনে রিক্সার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল, ঠিক তখনই কয়েকটা ছেলে পাশ দিয়ে যেতে যেতে ওদের উদ্দেশ্যে আজে বাজে কথা বলছিল। এতটাই নোংরা কথা ছিল যে রোদেলা আর নিহা দুজনের রাগ উঠে যায়। নিহা তো রাগের বসে বলে উঠলো, এ বেয়াদবরা, তোদের বাসায় কি মা বোন নেই রে, অসভ্য কোথাকার। চারটে ছেলে দাঁড়িয়ে গেল। তারপর ওরা পিছু হটে নিহা আর রোদেলার সামনে এলো। একটা ছেলে চোখ টিপ্পনি কেটে বলল, দেখতে যেমন আগুন সুন্দরী, মুখের বাসাও দেখি তেমনি আগুনের উল্কার মতো। বাকি ছেলেগুলো হু হা করে হাসতে লাগলো। রোদেলা নিহার হাত টেনে বলল, নিহা এসো, কুকুর কামড়ালে কি আমরাও কুকুরকে কামড়াবো নাকি? এসো তো, এদের মতো বেয়াদবদের সাথে কথা বলে লাভ নেই। একটা ছেলে রোদেলার দিকে তেড়ে এসে বলল, এই শালি, এই কি বললি তুই? কথাটা বলতে ছেলেটার নাক বরাবর কে একজন ঘুষি মারল। ঘটনায় রোদেলা আর নিহা দুজনে হকচকিয়ে গেল। পাশ ফিরে তাকাতেই দেখলো শান্তকে দেখে তো নিহা হা হয়ে গেল। এতদিনে কলেজে এই ছেলে সম্পর্কে মোটামুটি সবাই জেনে এসেছে। অতটাও ভালো না, তবে আজ এদের বিপদে সাহায্য করেছে ভেবে মনে হলো ছেলেটা অতটাও খারাপ নয়। শান্ত ওই ছেলেকে একটা ঘুষি মেরে ক্ষান্ত হলো না, তো এরপর কয়েকটা ঘুষি লাগিয়ে দিল। এমনকি পাশের তিনটাকেও বেদারাম পিঠালো। রাস্তায় গিয়ে আসলো না ওদের বাঁচাতে। ছেলে চারটে হাত জোর করে বললো, শান্ত ভাই মাপ চাই, ভাই জানে বাঁচতে চাই। শান্ত হিসিয়ে বললো, যাদের সাথে খারাপ ব্যবহার করেছি তাদের কাছে মাপ চা, হারামজাদা। ছেলে চারটে রোদেলা আর নিহার সামনে হাঁটু মুড়ে বসে হাত জোর করে বলল, আপুরা, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমাদের মাফ করে দেন, নয়তো শান্ত ভাই আমাদের আজ মেরে ফেলবে।
রোদেলা বলল, নেক্সট থেকে মেয়েদেরকে নোংরা কথা বলার আগে মনে রাখবেন আপনাদের জন্ম কিন্তু একজন নারীর গর্ভ থেকে হয়েছে, তাই নারী জাতকে অপমান করার কোনো রাইটই আপনাদের নেই। ছেলেগুলো বলল, মস্ত বড় ভুল হয়ে গিয়েছে আপু, আর এমনটা হবে না। ছেলেগুলো মাপ চেয়ে চলে গেল। এদিকে ছেলেগুলোকে মারতে যেয়ে শান্তর হাত কিছুটা থেতলে গিয়েছে। সেটা হাতটা জাটতে যাতে রোদেলার উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন তো? রোদেলা সালামের জবাব দিয়ে বলল, জি আলহামদুলিল্লাহ। ওইদিকে নেহা ওদের কথায় কোনো হুঁশ নেই। সে শান্ত থেতলে যাওয়া হাতের দিকে তাকিয়ে আছে। শান্ত রোদেলাকে বলল, রিক্সার জন্য দাঁড়িয়েছিলেন তাই না, একটু অপেক্ষা করেন ভাবি, আমি একটা রিক্সা ডেকে দিচ্ছি। রোদেলা বলল, না লাগবে না, আমরাই পারবো না ভাবি, আমি ডেকে দিচ্ছি। আর ভাবি ভাইকে বললেন, আমি কিন্তু আপনাকে এখন মায়ের চোখে দেখি, মনে করে বলবেন কিন্তু, ঠিক আছে? রোদেলা বোকা বনে গেল। তার বয়সের থেকেও বড় একটা ছেলে কিনা বলছে তাকে মায়ের চোখে দেখে। রোদেলা মনে বেশ হাসলো। শান্ত তাসিনকে বেশ ভয় পেয়েছে তা সে বেশ বুঝতে পারলো। শান্ত দুটো রিক্সা দাঁড় করালো। রোদেলা নিহাকে বলল, নিহা এসো। নিহা বলল, 1 মিনিট। নিহা শান্তকে বলল, আপনার হাত। শান্ত নিজের হাতের দিকে তাকালো, তার উপর বলল, ও কিছু নয়, সেরে যাবে। নিহা বলল, 1 মিনিট দাঁড়ান। নিজ ব্যাগের থেকে পানির বোতল বের করে শান্তর হাতে থেতলে যাওয়া অংশটুকু পানি ঢাললো। এতে শুকনো রক্ত সরে গেল। নিহা পানির বোতল ব্যাগে রেখে ব্যাগ থেকে তার রুমালটা বের করলো। যত্ন করে শান্তর হাত পেঁচিয়ে দিয়ে বলল, মনে হয় ডক্টরের কাছে যাবেন, রক্ত ব্যান্ডেজ করে দিলে আর সমস্যা হবে না, আসছি। হ্যাঁ। নিহা রোদেলা থেকে বিদায় নিয়ে রিক্সাতে উঠলো। এদিকে শান্ত আর রোদেলা দুজনে হা হয়ে নিহার কাণ্ড দেখলো। রোদেলা অলরেডি রিক্সাতে উঠে বসছিল। নিহা রিক্সা চলতে রোদেলা রিক্সাও বিপরীত থেকে চলতে শুরু করলো। দুই বান্ধবী দুই রাস্তা দিয়ে নিজেদের বাসায় পৌঁছাতে লাগলো। এদিকে ওরা যাওয়ার পর শান্ত একবার নিজের হাতের দিকে তাকালো, এরপর পরপরে নিহা চলন্ত রিক্সাটার দিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস ফেলে পাশের টঙের দোকানে গেল। টঙের দোকানে শান্ত এবং তার বন্ধুরা বসা ছিল। ওই দোকান থেকে ছেলেদের ওসব কথা শুনে শান্ত এগিয়ে গিয়েছিল এবং ওদেরকে মেরেছিল। পুনরায় দোকানে যেতে শান্তর বন্ধুরা বলল, কি রে শান্ত, তুই না ওই মেয়েটাকে প্রপোজ করেছিলি, তাহলে কেন ওই মেয়েকে ভাবি বলে ডাকছিলে? শান্ত চায়ের কাপ হাতে নিতে নিতে বলল, প্রপোজ করেছিলাম না জেনে, আসলে ওকে ভালো লাগেছিল তাই প্রপোজ করেছিলাম। পরে জানতে পারলাম ও ম্যারিড, হাজব্যান্ড একজন মেজর, তাই সরে এলাম। কারণ বিবাহিত মেয়ের সাথে লাইন মারতে যাব কোন দুঃখে? দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছে নাকি? হ্যাঁ, বিশ্বাস করে যদি মেয়েটা ম্যারিড না হতো তাহলে আমি যে করে হোক মেয়েটাকে বিয়ে করতাম, কিন্তু এখন যেহেতু জানলাম ম্যারিড তাই সরে এলাম। দুনিয়াতে আর অনেক মেয়ে আছে, বিয়ে করার সময় হলে ঠিক একটা না একটা পেয়ে যাব। শান্তের আরেক বন্ধু দুষ্টামি করে বলল, তবে চান্স আর একটা নিতে পারিস, ক্রাশ পাসনি তো কি হয়েছে, ক্রাশের বান্ধবীটাও কিন্তু দেখতে সেই। দূর এসব বলিস না তো, এসব আমি আপাতত নাই। একটা ধোঁকা খেতে বেঁচে গিয়েছিলাম, না জেনে শুনে অন্যের বউকে প্রপোজ করেছি। ছি কি লজ্জাজনক ঘটনা। আরে শোন বন্ধু, ওইটা তো না করেছিস, দেখলি না ওই মেয়েটার বান্ধবী কত যত্ন করে তোর হাতে রুমাল বেঁধে দিল, নিশ্চয়ই মেয়েটির তোকে ভালো লেগেছে, নয়তো এমন যত্ন করে কে নয় বা হাতে রুমাল বেঁধে দিবে, তুই বল। শান্ত হাতের রুমালের দিকে একবার তাকালো, তারপর ভাবলো এইভাবে কেউ কখনো তাকে যত্ন করেনি, সবাই শুধু তাকে খারাপ বলে তুচ্ছ তাচ্ছিল্য করতে গিয়েছে। তার শরীরে আঘাত দেখে কেউ দেখেনি, অথচ ক্ষত হয়েছে তা দেখে মেয়েটি যেন ব্যথা পেয়েছে। এমন করে তার হাতে নিজের রুমালটা বেঁধে দিল। শান্তর বন্ধু পাশ থেকে আলতো ধাক্কা দিয়ে বলল, কি রে, কি ভাবছিস? শান্ত হুঁশ পেল। সে মনে নিজে বকা দিল, তাকে কেউ ভালোবাসতে পারে না, সে যে খারাপ মানুষের কি কখনো কেউ ভালোবাসে নাকি? খারাপ সকলকে দূর চাই করে, হয়তো তাদের বিপদে সাহায্য করেছে বিধায় মেয়েটি করুণা করে এমনটা করেছে, মোটে এখন ভালোবাসার কোনো সুযোগ নেই। তখন রাত্রি 8টা বাজে। রোদেলা কলেজে হোমওয়ার্কগুলো করছে, এমন সময় নিহা রোদেলাকে ফোন করলো। রোদেলা ফোন রিসিভ করলে নিহা শুধালো, কি করছো রোদ? ক্লাসের হোমওয়ার্কগুলো করছি। তুমি? আমিও একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো। আচ্ছা, শান্ত না যেন কি নাম, যে সে কেন তোমাকে ভাবি বলে ডাকলো? এমনভাবে ডাকছে যেন তোমার হাজব্যান্ড তার আপন মায়ের পেটের ভাই। নিহার কথায় রোদেলা শব্দ করে হেসে ফেললো, তারপর বলল, আমার হাজব্যান্ড কেন ভাই? কোনো ভাই বোন নেই, এখানে অন্য ঘটনা আছে যেটা তোমার অজানা। কী ঘটনা? রোদেলা সবটা জানালো। শান্ত তাকে প্রপোজ দিয়েছিল, এরপর তাসিনের সাথে কথা সবটুকু জানালো। নিহা তো পুরো অবাক। নিহা শব্দ করে হেসে বলল, শেষমেশ কিনা তোমার হাজব্যান্ডকে ভাই বানিয়ে ছাড়লো?
রোদেলাও হেসে বলল, আচ্ছা হ্যাঁ আচ্ছা নেহা, সত্যি করে বলো তো, তুমি কি শুধুমাত্র আমাকে কেন ভাবি বলে ডেকেছে সেটা জানার জন্য ফোন করেছো নাকি অন্য কারণে? নেহা আমতা আমতা করে বললো, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তোমার কাছে কিছু লুকিয়ে লাভ আছে? তোমার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্যই ফোন করা। বলো, শুনে দেখি তোমার পরামর্শ দিতে পারি কিনা। আসলে ছোট্ট ছেলেটাকে আমার ভালো লেগেছে, মানে যে যতই মারামারি করে না কেন, আজ প্রথম আমাদের বিপদে এসে আমাদেরকে সাহায্য করেছে। সে যদি না আসতো কীভাবে কী হতো ভেবে দেখেছো? কিন্তু আমার জানা মতে ছেলেটা তো অতটা ভালো না, চরিত্রের গ্যারান্টিও দিতে পারছি না। দেখো, আমাদের এসে সাহায্য করেছে, কিন্তু খোঁজ নিয়ে দেখো সে তার বন্ধুরা অন্য মেয়েদের এভাবে টিচ করে। তাহলে তুমিও বলো, এরকম ক্যারেক্টারলেস ছেলেকে জীবনসঙ্গী স্থানটা যে দেবে, সে কি আসলে স্থানটা পাওয়ার যোগ্য? নেহা বলল, আমি জানি সে কেমন। দেখো, মানুষকে সুযোগ দিতে হয়, সে সুযোগ যদি নিজেকে বদলে ফেলে তাহলে তো ভালোই। সব মানুষের অতীত ভালো হয় না। এখন অতীতের কথা ভেবে যদি তাকে আমরা তুচ্ছতাচ্ছিল্য করি তাহলে কি করে হয়? মানুষ হুট করে খারাপ হয়ে যায় না, এই খারাপ হওয়ার পেছনে অনেক কারণ থাকে, হয়তো তারও আছে। আমার মতো একজন জীবনসঙ্গী পারে তার মানুষটাকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনতে। আমিও জানি, আমি চেষ্টা করলে পারবো। ওকে একটা চান্স দিতে চাইছি, একটু চেষ্টা করে দেখি না, কি বলো? তুমি যেটা বলেছো ঠিক বলেছো, কিন্তু চান্স দিয়ে যে তুমি তাকে ভয়ানক ভালোবেসে ফেলো তখন কি করবে? তখন যদিও মানুষটা সঠিক পথে ফিরিয়ে আনতে না পারো, তখন তো নিজে তার দহনে পড়বে, না পারবে থেকে যেতে, না পারবে ছেড়ে আসতে। নিজের জীবনটাই তখন বৃথা মনে হবে। কি দরকার জেনে শুনে আগুনের গর্তে পা রাখার? ওপাশ থেকে নেহার দীর্ঘশ্বাস ফেলার শব্দ শোনা গেল। নেহা বলল, আমি আজকে রাতটুকু ভেবে দেখতে চাই। ঠিক আছে, ভেবে চিন্তে দেখো, যেটা বা তোমার মন সায় দেয় সেটাই করিও। তোমার পাশে আছি আমি, নেহা। থ্যাংক ইউ রোদু পাখি। কথা শেষে রোদেলা ফের পড়তে বসলো। অন্যদিকে নেহা কলম নিয়ে খাতায় আকুলি বিকুলি করতে থাকলো। তার মন বারবার বলছে, শান্ত ছেলেটা অতটাও খারাপ নয়, তাকে জীবনসঙ্গিনীর স্থানে বসালে মন্দ হবে না। আমার নিজের ফ্যামিলির কথাও ভাবলো, আর ফ্যামিলি মানবে তো? সে তো ছেলেটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুই জানে না। এভাবে ঠিক না জেনে শুনে আগানো কি ঠিক হবে? পরক্ষণে ভাবলো, ভালোবাসায় কি এত কিছু ভেবে চিনতে হয়? ভালোবাসলে মেনে নিতে কিংবা মানিয়ে নিতে শিখতে হয়। কোনো মানুষই নিখুঁত হয় না, সবার মাঝে কিছু না কিছু খুঁত থাকে। সেই খুঁত নিয়ে তাকে ভালোবাসতে হয়, ভালোবাসা দিয়ে তাকে নিখুঁত করে নিতে হয়। নেহা সিদ্ধান্ত নিয়ে ফেললো যে সে ছেলেটিকে ভালোবেসে তাকে সুপথে নিয়ে আসবে। তবেই না সে বলতে পারবে তার ভালোবাসার মানুষটির সফলতার পেছনে সে ছিল। প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে, তাহলে তাই হোক। তার সফল পুরুষটার সফলতার পিছনে না হয় সেই থাকবে তাকে ভালোবেসে সুপথে এনে গর্বের সাথে বলবে, এই সফল মানুষটার পিছনে ডাল হয়ে দাঁড়িয়ে থাকা নারীটি তো আমিই ছিলাম। কেটে গেল 4 দিন। নেহা শান্তর দেখা পেল না। নেহা মন খারাপ করে ক্লাসে বসে ছিল। রোদেলা বলল, এভাবে মন খারাপ করো না নেহা, দেখতে ভালো লাগছে না তোমাকে। এতটা শান্ত নির্বিজীব ভালো লাগে না। চঞ্চল নেহাকে আমরা দেখতে চাই। নেহা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি করব বলো? শান্ত ভাইকে না দেখা অবধি যে আমি শান্তি লাগছে না। আচ্ছা, রোজ শান্ত ভাইকে কেন কলেজে আসেন না? উনি ঠিক আছেন তো? ওনার হাতের ক্ষতটা কি ঠিক হয়েছে তো? রোদেলা ফুস করে হাঁস ছাড়লো। নেহাকে না দেখলে হয়তো বুঝতোই না একটা মেয়েও একতরফা ভালোবেসে মরিয়া হতে পারে। রোদেলা বলল, সামনে আমাদের হাফ ইয়ারলি এক্সাম, এসব মাথা থেকে জেরে এক্সামে প্রিপারেশন নাও নেহা। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নিজে ভালো থাকার দায়িত্ব কারোর উপরে দিও না, নয়তো তার উপরে তোমার ভালো থাকাটা ডিপেন্ড করবে। এতে তোমার জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। প্লিজ নেহা, আমার কথা শোনো। নেহা বুঝার ভঙ্গিতে মাথা নাড়ল। ক্লাসের টিচার এলেন, ক্লাস নিলেন, ক্লাস শেষে চলে গেলেন। রোদেলা আর সপ্তাহ বাদে হাফ ইয়ারলি এক্সাম। রোদেলা আপাতত পড়াশোনা নিয়ে প্রাণপণে ছুটছে। এক্সাম ভালো রেজাল্ট না করলে তাহসিনের সামনে মুখ দেখাবে কি করে? যে করে হোক তার এক্সাম ভালো রেজাল্ট করতেই হবে। এখন রাত। রোদেলা পড়ছে। ইদানিং তাহসিন ফেরা আগ পর্যন্ত সে পড়ার টেবিলে থাকে। তাহসিন প্রায় এসে দেখে রোদেলা পড়ছে। আজও তার ব্যতিক্রম হলো না। তাহসিন বাসায় ফিরে দেখলো রোদেলা পড়ার টেবিলে। তাহসিন হেসে বলল, গুড গার্ল দেখি পড়াশোনা করছে। রোদেলা মাথা দুলিয়ে বলল, গুড গার্লের তো আর কটা দিন বাদে এক্সাম, তাই এখনও পড়ার টেবিলে। তাহসিন বলল, তাহলে তো গুড গার্লের ভালো রেজাল্ট কেউ ঠেকাতে পারবে না। রোদেলা একটু ভাব নিয়ে বলল, অবশ্যই। তাহসিন হেসে ফেললো। সে ফ্রেশ হতে গেল। এদিকে রোদেলা পড়া শেষ করে খাবার টেবিলে বেড়ে তাহসিনকে ডাকলো। তাহসিন এলে দুজন একসাথে খেয়ে তারপর ঘুমাতে গেল। রোদেলা তখন তাহসিনের বুকে মাথা রেখে সারাদিনের গল্প করতে লাগলো। এমনকি নেহার কথাও বলতে বাদ রাখলো না। চঞ্চল মেয়েটা কেমন যে নির্জীব হয়ে গেছে সেটাই জানালো তাহসিন বলল, শান্ত, তোমার আশেপাশেও দেখো না? না, নেহা তো অনেক খুঁজতেছে কিন্তু পায়নি। সেই নাকি অনেকদিন ধরে কলেজে আসে না, এই জন্যই তো নেহা অনেক চিন্তায় আছে। অনেকদিন কোথায়? মাত্র তো 4 দিন।
এই 4 দিন যে নিহার কাছে অনেক দিন কী করবে বলুন। ওর ধারণা ও শান্তকে ভালোবেসে ফেলেছে। কি বলো, এভাবে এক দেখায় ভালোবাসা হয় নাকি? বড় জোর ভালো লাগা হয়, ভালোবাসা তো ধীরে ধীরে জন্মায়। কি জানি, বুঝতে পারছি না। যাকে দেখা আরও কটা দিন, দেখো আরও কয়টা দিন শান্তর সাথে ঠিক দেখা হবে তোমার বান্ধবীর। ওই দিনের পর থেকে তো শান্ত তোমাকে ডিস্টার্ব করে না, তাই না? না, সেদিনের পর থেকে তো আর দেখা হয় না। এরপরেই 4 দিন আগে দেখা হলো, বলছিলাম না ওই ছেলেগুলোকে মেরেছিল। এরপর থেকে তো আর দেখা হয় না। যাক, খুশি হলাম। আমি তো ভেবেছি ছেলেটা হয়তো তোমার পিছু ছাড়বে না, আমারে মেবি কোনো স্টেপ নিতে হবে। সেটা সাহস থাকলে তো কিছু করবে। আপনার বয়ে তো সে যত পারে তো দূরে থাকে। সেদিন যে ভয়টা না দেখিয়েছেন, কথার মাঝে যে ঠান্ডা হুমকিটা না দিয়েছেন, এরপর কারো সাহস হবে নাকি মেজর অর্ধাঙ্গীর দিকে নজর দেওয়ার? তাসিন সশব্দে হেসে ফেলল। আজ রোদের প্রথম পরীক্ষা। সকাল বোর্ড থেকে সে পড়ার টেবিলে। আজ তার ইংরেজি পরীক্ষা। খুব টেনশনে আছে সে। পড়াশোনার চাপে সে নাওয়া খাওয়া সব ভুলে গিয়েছে। তাসিন রেডি হয়ে নাস্তার টেবিলে এসে রোদেলাকে ডাকলে রোদেলা খাবার জানায় পরে খাবে। তাসিন খাবার হাতে রুমে চলে আসে। এরপর রোদেলার মুখের সামনে খাবার তুলে দিতে বলে, এতটা টেনশন করছো কেন? তোমার প্রিপারেশন খুব ভালো, এতটা পড়ার টেনশনের কিছু নেই। টেনশন করলে যা পড়ছো সবই ভুলে যাবে। রোদেলা খাবার মুখে নিয়ে চিবুতে বলল, কী করবো বলো না, আমার যে বড্ড টেনশন হচ্ছে। আমার সব সময় এক্সামের সময় এতটা টেনশন হয়। টেনশনের কিছু নেই, তোমার এক্সাম খুব ভালো হবে, কথাটা মিলিয়ে নিও। তাসিন নিজ হাতে রোদেলাকে খাইয়ে দিল, সাথে নিজেও খেলো। যাওয়ার পূর্বে রোদেলার কপালে চুমু দিয়ে বলল, টেনশন করো না মাইমুন, ভালো করে ঠান্ডা মাথায় এক্সাম দিও আর সাবধানে যেও, ঠিক আছে? আচ্ছা। রোদেলা শুধু এতটা টেনশন করছে। এক্সাম কোশ্চেন হাতে পেয়ে সে তো পুরো খুশি। সব তার কমন পড়েছে। ঠান্ডা মাথায় লিখতে থাকলো। তার তো এক্সাম খুবই ভালো হয়েছে। নিহার এক্সামও খুব ভালো হয়েছে। এই কটা দিন নিহা ফের আগের মতোই হয়ে গিয়েছে। শান্ত নামে মানুষটাকে ভুলে গিয়েছে। তবে মাঝে মাঝে মনের তারে একটু শান্ত নামে ছেলেটা মুখে বেশি উঠে। সে ফের ভুলে যাওয়ার চেষ্টা করে। সে ভেবেই নিয়েছে শান্ত তার ভালো লাগা ছিল, তাই তো ভুলে থাকতে পারছে। নিহা এইসব নিয়ে আর মাথা ঘামায় না। তা না হয় শান্তর খোঁজ করে। এক্সাম শেষে 2 বান্ধবী ঝালমুড়ি খেতে খেতে এক্সামের আলোচনা করতে থাকে। এরপর দুজনে দূর রিকশায় উঠে নিজেদের বাসায় রওনা হয়। গত হলো অনেকগুলো দিন। রোদেলার এক্সামের শেষ দিন। এক্সাম শেষে রোদেলা নিহা একসাথে হলো, কারণ তারা দুজনেই 2 রুমে পড়েছে। এক্সাম কোশ্চেন নিয়ে আলোচনা করতে করতে মাঠে পেরেছিল। হঠাৎ নিহা গেট দিয়ে শান্তকে ঢুকতে দেখলো। নিহা রোদেলার হাত চেপে ধরতে রোদেলা কথা বন্ধ করে নিহার দিকে তাকালো। এরপর নিহার দৃষ্টি লক্ষ্য করে সামনে তাকালো আর দেখতে পেল শান্তকে। রোদেলা নিহাকে কিছু বলার সুযোগ অবধি দিল না। নিহা তার আগে ছুটে গেল শান্তর কাছে। নিহা শান্তর সামনে যেয়ে বলল, শান্ত ভাই। শান্ত বন্ধুদের সাথে কথা বলতে বলতে গেট পেরিয়ে ঢুকছিল। নিহার কথা শুনে দাঁড়িয়ে গেল। নিহার দিকে তাকালে নিহা ব্যস্ত হয়ে বলল, কোথায় ছিলেন এতদিন? জানেন কতটা খুঁজেছি আপনাকে? শান্ত ভ্রু উঁচিয়ে বলল, কেন খুঁজেছো? কোনো প্রয়োজন? নিহা থতমত খেয়ে বলে, এখন সে কি বলবে আমতা করে বলল, না মানে ওই আপনার হাতের অবস্থা জানতে খুঁজছিলাম। আপনার হাত ঠিক হয়েছে তো? ডক্টরের কাছে গিয়েছিলেন? শান্ত হাত নিহার সামনে তুলে ধরে বলে, একদম, আমার হাত একদম ঠিক আছে, ক্ষত শুকিয়ে গেছে। নিহা শান্তর হাতের দিকে তাকালো। আসলে শুকিয়ে গিয়েছে। নিহা মনে মনে বলে, আপনার ক্ষত শুকিয়েছে, অথচ আমার মনে ক্ষতটা কি আপনি দেখেছেন? এখনও তাজা হয়ে আছে। কিন্তু মুখে বলল, যাক ভালো। তো এতদিন আসেননি কেন? শহরের বাইরে ছিলাম, খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম। নিহা পিক করে হেসে ফেললো। শান্ত ব্রু কুচকে বলল, এখানে হাসার কি হলো? নিহা হাসি চেপে বলল, না মানে বড় মানুষেরাও যে বেড়াতে যাওয়া যায় জানা ছিল না। আমি তো জানতাম ছোটরাই বেড়াতে যায়। এসব আজব কথা কে বলেছে? বড়রা বেড়াতে যায় না তো কি করে? বড় তো প্রেম নিয়ে ব্যস্ত থাকে। প্রেমিকরা তাদের প্রেমিকাদের নিয়ে ঘুরতে যায়, তাদের সময় দেয়, রাগ অভিমান ভাঙাতে ব্যস্ত থাকে। শান্ত কিছু বলতে যাবে এমন সময় রোদেলা উপস্থিতি হলো। রোদেলাকে দেখে শান্ত সালাম দিল। জিজ্ঞেস করলো, ভাবি ভালো আছেন ভাবি? জি ভালো। রোদেলা নেহার উদ্দেশ্যে বলল। নেহা, দেরি হয়ে যাচ্ছে, চলো। নেহা মাথা নেড়ে বলল, হ্যাঁ চলো। শান্তর দিকে তাকিয়ে বলল, আসি শান্ত ভাই। আর হ্যাঁ, এরপর থেকে কিন্তু আপনি রোজ কলেজে আসবেন, মোটেও বেড়াতে যাবেন না। বেড়াতে যায় ছোটরা, মনে থাকবে তো?
আসি শান্ত ভাই। নিহা আর রোদেলা চলে এলো, আর শান্ত নিহা যাওয়ার কথা হা করে তাকিয়ে রইল। শান্তর বন্ধুরা বললো, কী রে বন্ধু, ব্যাপার তো ভালোই ঠেকেছে না, মেয়েটা নির্ঘাত তোকে পছন্দ করে। শান্ত বলল, আরে তেমন কিছুই না, আরে কেমন অধিকার খাটিয়ে গেল দেখলি না, তুই মিলিয়ে নিস, 2 দিন পর দেখবি প্রেমপত্র নিয়ে হাজির। এটা বলে ওরা হা হু করে হেসে ফেললো। শান্ত বলে, এসব জাস্ট আবেগের বসে এমন করছে, আবেগ কেটে গেলে দেখবি তার দ্বারে কাছেও ঘেসবে না। আমার মতো ছেলেদের কেউ ভালোবাসতে পারেই না। শান্ত এমন এক বন্ধু বলল, তোর মতো বকে যাওয়া ছেলেদের কোনো এক মেয়ে ভালোবেসে সঠিক পথে নিয়ে আসে। যে শান্ত হা হা করে হেসে বলল, এটাও কি সম্ভব? আমি শান্ত কিনা কোনো মেয়েকে এসে সঠিক পথ দেখাবে? কি হাস্যকর কথাও বলিস রে তোরা। হাস্যকর কথা না কি সেটা একসময় হলেই বুঝবি, আর এখন তো এমনই বলবি। যখন ওই মেয়ের প্রেমে পড়ে আশিকি হবি তখনই এই বন্ধুদের কথা মিলাবি। শান্ত বলল, হয়েছে, দেখা যাবে, এবার চল। শান্ত তার বন্ধুরা নিয়ে ক্লাসে গেল। যেতে যেতে ভাবলো, আসলে কি তাই হবে? শান্ত কি এমন জীবন থেকে কখনো ফিরে আসবে? তাও কি না কারো প্রেমে পড়ে? এটা কি আসলে সম্ভব? আর এই মেয়েটা কি পারবে শান্তকে এমন জীবন থেকে ফিরিয়ে এনে সুস্থ জীবন দান করতে? শান্তর মতো ছেলেদের তো কোনো মেয়েরা ভালোবাসে না, ভালোবাসতে পারে না। ওদের মতো ছেলেদের তো মেয়েরা ঘৃণাই করতে জানে। তাহলে এই মেয়েটা জেনে শুনে কেন শান্তর লাইফে নিজেকে জড়াতে চাইছে? সত্যি কি মেয়েটা তাকে ভালোবাসে, নাকি মেয়েটা আবেগের বশে এমন করছে? কিছুই বুঝতে পারছে না। দেখা যাক সময় কি বলে, সময় পথ দেখিয়ে দিবে। এসব নিয়ে অযথা ভেবে আর কাজে নেই। হাফ ইয়ারলি এক্সামের পর রোদেলা কলেজ 1 সপ্তাহের জন্য বন্ধ দিয়েছে। তাসিনের ছুটি না থাকায় সে রোদেলাকে নিয়ে বাড়িতে ফিরতে পারল না। এদিকে রোদেলার একা একা থাকতে মোটেও ভালো লাগছে না, তাই সে তার শাশুড়ি মাকে ফোন করলো। তখন রাত 8টার মতো বাজে। নাজমা বেগম চুলায় ভাত বসিয়েছেন। কাজের মেয়েটা এসে ভারী সব কাজ করে দিয়ে যায়, তরকারি, মাছ, মাংস কাটা সব করে দিয়ে যায়। রান্নাটা শুধু নাজমা বেগম করেন, কারণ তাজউদ্দিন সাহেব নিজের হাতে স্ত্রী রান্না ছাড়া খেতে পারেন না। তো নাজমা বেগম তখন রাতের জন্য ভাত বসিয়েছিলেন। এমন সময় ফোনের আওয়াজ পেয়ে রুমে ছুটে যান। তাজউদ্দিন সাহেব বসার ঘরে বসে তখন টেলিভিশনে সংবাদ দেখছিলেন আর চা খাচ্ছিলেন। নাজমা বেগম ফোন রিসিভ করতে রোদেলা সালাম দিল না। নাজমা বেগম সালামের জবাব নিয়ে শুধালেন, কেমন আছিস রে মা? ভালো আছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কি করিস? বই পড়ছিলাম। তোমরা কি করো? আমি ভাত রান্না করছিলাম। তোর বাবা বসার ঘরে টিভি দেখছে। তো মা, পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। মা, শুনো না। বল। কলেজের থেকে 1 সপ্তাহ ছুটি পেয়েছে, একা একা ভালো লাগছে না। তাহলে এক কাজ করো, চলে আয়। তাহসিনকে বল তোকে নিয়ে আসতে, আর শেষ ছুটি না পেলে তোর বাবা যেয়ে তোকে নিয়ে আসবে। না মা, শোনো না, তোমরা এখানে চলে আসো। আমি তোমাদের খুব মিস করছি। তোমার ছেলে তো ছুটি পায় না, তাই বের হওয়া হয় না। তোমরা এলে আমি, বাবা, তুমি মিলে ঘুরতে যাবো। প্লিজ মা, না করো না, প্লিজ প্লিজ প্লিজ। নাজমা বেগম বউয়ের কাণ্ড দেখে হাসলেন, বললেন, পাগলি একটা, তোর বাবা ছুটি পায় নাকি দেখি। তোর বাবাকে বলে দেখ। বাবা কোথায়? বাবাকে দাও তো দেখি। আচ্ছা, দিচ্ছি। নাজমা বেগম তাজউদ্দিন সাহেবকে নিয়ে ফোনটা দিলেন। রোদেলা সালাম দিতে তাজউদ্দিন সাহেব শুধালেন, কেমন আছিস মা? বাবা, ভালো আছি। বাবা, তুমি কেমন আছো? তোমার শরীর ভালো তো? হ্যাঁ, আমি একদম ফাইন আছি। রোদেলা আহ্লাদ করে ডেকে উঠলো, ও বাবা, শুনো না। মা, বল। তো বাবা, তুমি আমাকে নিয়ে এখানে চলে এসো, মাকে নিয়ে এখানে চলে এসো, আমরা ঘুরতে যাব, অনেক মজা হবে। আমার এখানে একা একা অনেক মন খারাপ লাগছে। 1 সপ্তাহ ছুটি পেয়েছি, এই সময়টা এই 4 দেয়ালের মাঝে কাটবে। প্লিজ বাবা, অন্তত 1 সপ্তাহের জন্য আসো, প্লিজ প্লিজ। আসলে তুই খুশি হবি। হ্যাঁ বাবা, আমি খুবই খুশি হব। তাজউদ্দিন সাহেব হা হা করে হাসলেন। তারপর বললেন, আমার মেয়েটা এভাবে আবদার করছে, না রেখে পারি? নিশ্চয়ই আসবো মা, আগামীকালই তো শাশুড়ি আর আমি আসছি। রোদেলা খুব খুশি হলো, বলল, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তোমাকে আর মাকে অনেকগুলো ভালোবাসা। কালকে তাহলে দেখা হচ্ছে ইনশাল্লাহ। রোদেলা খুশি মনে ফোন রাখলো। কতগুলো মাস পর তার শ্বশুর শাশুড়ির সাথে দেখা হচ্ছে, সে তো খুবই খুশি। সে তাহসিন ফেরার অপেক্ষা করতে থাকলো। তাহসিন ফিরলে তাহসিনকে তো জানতেই হবে তার মা বাবা আসছে। নিশ্চয়ই তাহসিন খুব খুশি হবে। তাহসিন বাসায় ফিরতে রোদেলা তাহসিনকে জানালো। তাহসিন সত্যি দারুণ খুশি হলো। এরকম অসাধ্য কাজটা রোদেলা কীভাবে করে ফেললো সেটাই সে ভাবছে। তাহসিন ওদের বিয়ের আগেও কতবার যে তার বাবা মাকে বলেছিল এখানে আসার জন্য, কিন্তু ওনারা আসেনই নাই। অবশেষে রোদেলা কীভাবে যে রাজি করিয়ে ফেললো। তাহসিন খুবই খুশি হলো। অনেকদিন পর তার বাবা মার সাথে দেখা হতে চলেছে।
রাত তখন 1:02। নিহার চোখে ঘুম নেই, তার কেন জানি খুব ইচ্ছে করছে শান্তর কণ্ঠ শুনতে। কণ্ঠ শোনার উপায়টাও তার হাতে আছে। এই তো কাজ। সকালে বাসায় ফিরে তার পুরনো বন্ধুদের মাধ্যমে শান্তর ফোন নাম্বার আর ফেসবুক অ্যাকাউন্ট জোগাড় করেছে, কিন্তু সাহসের অভাব, ফোন দিতে পারছে না। সকাল থেকে অনেকক্ষণ ধরে চেষ্টা চালাচ্ছে ফোন দিতে, কিন্তু সাহসে কুলাচ্ছে না। এবার আর পারছে না। মনে সাহস আনলো, বকা খেলে খাবে, তবুও কল করে ছাড়বো। শান্তর ফোন নাম্বারটা সে সেভ করেছে শান্ত মন দিয়ে। ফোন করে রিং বাজার আওয়াজ সাথে সাথে নিহার বুক যেন ধুকধুক করছে। রিংয়ের শব্দের সাথে তার বুকে দিম্র করছে। রিং বাজতে বাজতে কেটে গেল, কেউ রিসিভ করলো না। দ্বিতীয়বার দিল, তাও কেউ রিসিভ করলো না। সাহস জুগিয়ে তৃতীয়বার ফোন দিলে রিসিভ করে আওয়াজ পেল। ওপাশ থেকে শান্ত গুমু গুমু কণ্ঠে বলল, হ্যালো বল। এপাশ থেকে নিহা চুপ করে রইল। পুরুষের ঘুমন্ত কণ্ঠ যে এতটা সুন্দর তা নিহার জানা ছিল না। আচ্ছা, শান্তর ঘুম ভাঙানোর অপরাধে শান্ত এখন তাকে কি করবে? তার নামে মামলা ঠুকবে, নাকি ডুসুম করে মারতে চাইবে? কথাটা ভেবে নিহা নিজে নিজে হেসে ফেলল। এদিকে শান্তকে কে বলে যাচ্ছে। নিহার হুঁশ নেই। নিহা হুঁশ ফিরল খট করে কল কেটে দেওয়া শব্দে। নিহা পুনরায় কল দিলে শান্ত রিসিভ করে অশ্রাব্য একটা গালে দিয়ে উঠল। নিহার চোখে খিচে ফেললো, বলল, অসভ্য লোক কোথাকার। মেয়েলি কণ্ঠ শুনে শান্ত বলল, আমি অসভ্য লোক হলে আপনি কি? আপনি তো অসভ্য মহিলা। রাত বিরাতে পর পুরুষের ফোন করে লজ্জা লাগে না? ফোন করে আবার চোরের মতো চুপ করে থাকে অসভ্য মহিলা একটা। কে মহিলা? হ্যাঁ, আমি মোটেই মহিলা নই শান্ত ভাই। শান্ত এবার হুঁশে এলো। সেভাবে শান্ত ভাই বলে তো শুধুমাত্র একজনে ডাকে তাকে। কথাটা পরিচিত ঠেকেছে। শান্ত শুধালো, কে আপনি? আমাকে না চিনে এভাবে অশ্রাব্য ভাষায় বকা দিলেন? শান্ত বলল, এত রাতে ফোন করে ঘুম ভাঙালে বকা দিব না তো কি করবো? গাল টেনে এনে চুমু খাবো? নিয়ে আস্তে করে বলল, তাই তো খান। বকার থেকে চুমু টের গুণ ভালো। এ কি বললে? না কিছু না, ফটাফট পরিচয় দাও। আমি নিহা। ওর নিহা? শান্ত আসলে নিহার নামে জানতো না, তাই চিনতেও পারল না। নিহা বলে, আরে ওই যে আপনার হাত থেতলে গিয়েছিল আর হাতে রুমাল বেঁধে দিয়েছিলাম, তারপর আজ সকালেও তো ওই যে কলেজের গেটের কাছে দেখা হলো, আমি সেই মেয়েটি। ও হ্যাঁ, চিনতে পেরেছি। তো এত রাতে আমাকে ফোন কেন দিয়েছো? আর আমার ফোন নাম্বার আবার কী করে ফেলে? শান্ত ভাই খোঁজার মতো খুঁজলে আলাদিনের চেরাগও হাতে পাওয়া যায়, সেখানে তো আপনার ফোন নাম্বার কিছুই না। পেয়েছি যে কোনোভাবে। মেয়ে এত পেঁচাল না পেরে ফটাফট বলো, এত রাতে ফোন দিয়েছো কেন? নিহা উত্তর খুঁজে ফেলো না। কি বলবে সে এখন? হঠাৎ মাথায় এলো আর বলে দিল, আমার রুমালটার জন্য। কি? হ্যাঁ শান্ত ভাই, আমার রুমালটা আপনি দিয়ে দিবেন। ওটা আমার অনেক শখের রুমাল, যেটা আপনাকে দিয়েছি। শখের হলে দিলে কেন? কারণ দেওয়ার জন্য আর কিছু ছিল না তাই। শান্তর কাছে যে জিনিস একবার আসে সেটা আর ফেরত যায় না। অতএব রুমালটাও তুমি আর ফেরত পাবে না। তাহলে এক কাজ করেন, আমার মনটাও নিয়ে যান। আমি আমার মন ফেরত চাইব না। কি বললে? বলছি আমার রুমালটা চাই। বললাম তো রুমালটা ফেরত দেওয়া যাবে না। কেন? কারণ সেটা আমার কাছে নেই, ফেলে দিয়েছি। কি? আমার এত সুন্দর রুমালটা আপনি ফেলে দিতে পারলেন? কত সুন্দর করে কোনায় আমার নামটা লেখা ছিল। আরে আমার রুমালটা। নিহা মেয়েকে কাঁদতে লাগলো। শান্ত বলল, ফ্যাচ করো না তো। সুন্দর রুমাল আর সুন্দর ছিল না। আমার হাতের রক্ত শুকিয়ে বাজে অবস্থা হয়ে গিয়েছিল। তাই বলে আপনি ফেলে দিবেন তো কি করতাম? যত্ন করে বুকে পকেটে রেখে দিতাম। তাই তো দিতেন। নিষ্ঠুর মানব কোথাকার। শান্ত ফোঁস করে শ্বাস ছাড়লো। তারপর বলল, আমি এমনই। ফোন রাখো, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। ঘুমাবো না আমি? তোমাকে ঘুমাতে বললো কে? আমি তো আমার কথা বললাম। নিহা মনে মনে বকতে লাগলো। শান্ত বলল, ফোনটা রেখে না হয় বকো। ঘুম পাচ্ছে, রাখছি। নিহা বকা হয়ে গেল সে মনে মনে বকছে। শান্ত শুনলো কিভাবে? নিহা বলল, শুনুন। বলো। আপনার আজকে সকালে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করেননি কেন? না নিলে কি হবে? এভাবে রাত বিরাতে ফোন করে আপনাকে জ্বালাবো? আমাকে ভয় লাগে না? আপনি কি হিংস্র পশু? আপনাকে ভয় পেতে যাব কেন? মনে করো আমি তাই। আপনি যদি হিংস্র পশু হয়ে থাকেন তবে আমিও জেনে রাখেন শান্ত ভাই, হিংস্র পশুকে কী করে পোষ মানাতে হয় সেটা নিহার জানা আছে, বুঝলেন? ফটাফট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেন, নইলে কিন্তু তোমার সাথে আজাইরা ফেচাল পাড়ার সময় নেই আমার। কথাটা বলে শান্ত ফোন রেখে দিল। নিহা হা করে চেয়ে রইল। এভাবে মুখের উপর কেউ ফোন রাখে? নিহা চিবিয়ে বলল, শান্তর বাচ্চা, একবার শুধু আমার প্রেমে তারপরে নিহা গুল্লি মেরে তোর সব অ্যাটিটিউড ছুটিয়ে দিবে।